আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদের সাথে আছি আমি চৌধুরী নাদিরা। প্রথমে লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। সিলেটে স্ত্রীর মর্যাদার দাবিতে কথিত স্বামীর বাড়ির সামনে দুদিন ধরে তরুণীর অনশন, ঘরে না তুললে বিষ খাওয়ার হুমকি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতে টুঙ্গিপাড়ায় গেলেন সিলেট মহানগর আওয়ামী লীগ নেতারা। দাওয়াত দিয়েও উপদেষ্টাদের সাথে না নেয় ক্ষোভ। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে দ্রুত বিদেশ পাঠানোর দাবিতে সিলেটে বিএনপির গণ অনশন, অনুমতি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। অবশেষে করোনায় মৃত্যুহীন দিন দেখল বাংলাদেশ, নতুন আক্রান্ত শনাক্ত 178। সিলেটে খেলার মাঠে আর মেলা দেখতে চান না ক্রীড়ামোদীরা। উপশহর মাঠে চলমান বাণিজ্য মেলার মেয়াদ না বাড়িয়ে দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন। সিলেটে 24 ঘন্টায় 3 জন করোনা আক্রান্ত শনাক্ত, মৃত্যুহীন দিনে সুস্থ হলেন 8 জন। খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাহরাইন যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেটে স্থির দাবিতে কথিত স্বামীর বাড়ির সামনে দুদিন ধরে অনশন করছেন এক তরুণী। রেহানা আক্তার নামের ওই তরুণীর দাবি, সিলেট নগরীর কালীবাড়ির মোহাম্মদ আবু হানিফের ছেলে মিসবাউজ্জামান রুহিন তাকে বিয়ে করে 7 মাস সংসার করেছেন। এখন স্থির মর্যাদা দিয়ে ঘরে তুলতে চাচ্ছেন না তিনি। শনিবার দুপুরে কালীবাড়িতে গিয়ে দেখা যায় বাড়ির সামনে রেহানা আক্তার বিভিন্ন দাবি সম্বলিত কাগজ হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। স্ত্রীর স্বীকৃতি না পেলে মরে যাব, রুহিন তুমি ঘরে নাও, স্ত্রীর সম্মান দাও, স্ত্রীর অধিকার আদায়ে আমরণ অনশন, রুহিনের ঘরে যাব নইলে বিষ খাবো, এমন দাবি লেখা কাগজ প্রদর্শন করছেন তিনি। তাকে ঘিরে দাঁড়িয়ে আছেন এলাকার লোকজনও। রেহানা আক্তার জানান, তার বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার সিদনা গ্রামে। ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় রুহিনের সাথে, এরপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। দীর্ঘদিন ধরে তাদের এই সম্পর্ক চলে আসছে। 7 মাস আগে তারা কোর্ট ম্যারেজ করেন। এরপর রুহিন নারায়ণগঞ্জে একটি বাসা ভাড়া নিয়ে তাকে রাখে। রুহিন ওই বাসায় গিয়ে থাকতেন। 7 মাস সংসার করার পর হঠাৎ করে রুহিন তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলতে অস্বীকৃতি জানান। এরপর তিনি সিলেটের বিভিন্ন স্থানে বিচার চেয়ে ঘুরেছেন। রুহিনের পরিবারের পক্ষ থেকেও সমস্যার সমাধানের আশ্বাস দেয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা কথা রাখেননি। এক পর্যায়ে তিনি আদালতে মামলা করেন। রেহানা জানান, স্ত্রীর মর্যাদার দাবিতে শুক্রবার থেকে তিনি অনশন করছেন। স্ত্রীর মর্যাদা দিয়ে তাকে ঘরে না তুললে তিনি আত্মহননের পথ বেছে নেবেন বলেও হুমকি দেন রেহানা। আমার দাবি একটাই, আমি ওর সংসার করতে চাই। যেহেতু বিয়ে করছে, আমাকে 7টা মাস আমার সাথে সংসার করছে, তো আমার আর চাওয়ার কিছু না। আমি তার নামে মামলা করছি, তার আম্মা আমার সাথে কান্দাকাটি করে কালকে বলছে, তারা এখানে আত্মীয় স্বজনরা বলছে তুমি এখন মামলার কাগজ নিয়ে যাইও না। আমি তো এর আগে অনেক জায়গায় ঘুরছি, সঠিক বিচার কারোর কাছ থেকে পাইনি, ঠিক আছে। তো তার আম্মা, তার আত্মীয় স্বজনরা বলছে তুমি এখন থানা মামলায় যাইও না, যেখানে আছে এখানে থাকো, 2টা দিন আমাদেরকে সময় দাও। তো আমি সময় দিচ্ছি, তাদের কাছ থেকে আমি কালকে কোনো সুবিচার পাইনি, ঠিক আছে। তারা এক কথাই বলছে, তারা আমাকে ঘরে নিবে না। তো আমার কথা একটাই, যে তারা যদি এখন আমাকে স্বাভাবিকভাবে মাইনা নেয়, আমি সব কিছু উঠায় নিব, মামলাটা আমরা সব কিছু উঠায় নিব। ও যদি আমাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেয়, আমি সব উঠায় নেব, আর কোনো চাওয়া নেই। আমার নাম হচ্ছে রেহানা, গ্রামের বাড়ি চাঁদপুর, জন্মস্থান চাঁদপুর, থাকি হচ্ছে নারায়ণগঞ্জ। এ ব্যাপারে জানতে মোবাইল ফোনে রুহিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। সিলেট সিটি কর্পোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইলিয়াসুর রহমান জানান, ওই মহিলা আমাদের কাছে এসেছিলেন বিচার চাইতে। আমরা বলেছি কাবিননামা বা উপযুক্ত প্রমাণ নিয়ে আসতে। এরপর তিনি চলে যান আর আসেননি। মামলার ব্যাপারে জালালাবাদ থানা সহকারী উপ পুলিশ কমিশনার শফিকুর রহমান জানান, আদালতে মামলা দায়েরের পর পিবিআই থেকে রুহিনের বাড়িঘরের ঠিকানা ও তার স্বভাব চরিত্রের বিষয়ে তদন্ত করে রিপোর্ট পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। পরে আমি তদন্ত করে এ বিষয়ে পিবিআই এর কাছে রিপোর্ট প্রদান করেছি। পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের প্রায় 10.5 মাস পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করতে টুঙ্গিপাড়ায় গেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের নেতারা। শনিবার কমিটির সকল নেতা মিলে বঙ্গবন্ধুর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন। তবে দাওয়াত দিয়েও টুঙ্গিপাড়ায় যাওয়ার সময় সাথে নেওয়া হয়নি কমিটির উপদেষ্টাদের। যাত্রা লগ্নে তাদেরকে তোলা হয়নি গাড়িতে, এই নিয়ে ক্ষুব্ধ উপদেষ্টারা। দলীয় সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধুর কবর জিয়ারতের লক্ষ্যে শুক্রবার সকালে সিলেট থেকে রওনা হন মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নেতারা। কবর জিয়ারতে যাওয়ার জন্য দাওয়াত দেওয়া হয় মহানগর আওয়ামী লীগের উপদেষ্টাদেরও। তাদের কাছ থেকে যাতায়াত খরচ বাবদ 10,000 টাকা করে ফিও নেওয়া হয়। শুক্রবার সকালে উপদেষ্টা মণ্ডলীর 3 জন সদস্য টুঙ্গিপাড়া যাওয়ার জন্য গাড়িতে উঠতে যান। এ সময় তাদেরকে নামিয়ে দেন মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা। তাদেরকে সাথে নেওয়া যাবে না বলে জানান তারা।
ফিরিয়ে দেওয়া হয় তাদের টাকাও। এতে অপমান বোধ করে রাতেই জরুরি বৈঠক ডাকেন উপদেষ্টারা। গাড়িতে যেসব উপদেষ্টাদের উঠতে দেওয়া হয়নি তাদের মধ্যে একজন এনাম উদ্দিন। তিনি জানান, টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের জন্য মহানগর আওয়ামী লীগের সকল উপদেষ্টাকে দাওয়াত দেওয়া হয়েছিল। তাদের কাছ থেকে 10,000 টাকা করে ফিও নেওয়া হয়। শুক্রবার সকালে উপদেষ্টাদের মধ্যে তিনি, অ্যাডভোকেট আব্দুল মালিক ও কানাই দত্ত গাড়িতে উঠতে যান। এ সময় তাদেরকে গাড়িতে উঠতে দেওয়া হয়নি। জানানো হয় তাদের সাথে নেওয়া যাবে না। দাওয়াত দিয়ে কী কারণে নেওয়া যাবে না সেটাও বলেননি নেতারা। এ সময় তাদের কাছ থেকে নেওয়া ফিও ফিরিয়ে দেওয়া হয়। এই খবর পেয়ে অন্য উপদেষ্টারা আর আসেননি। এনাম উদ্দিন আরও জানান, কার্যনির্বাহী কমিটির শীর্ষ নেতাদের এমন আচরণে মারাত্মক অপমান বোধ করেছেন উপদেষ্টারা। তাই শুক্রবার জরুরি বৈঠক ডাকা হয়। বৈঠকের খবর পেয়ে উপদেষ্টাদের সাথে ফোনে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। বিষয়টি তিনি দেখছেন এমন আশ্বাসের প্রেক্ষিতে উপদেষ্টারা শান্ত হন। উপদেষ্টাদের রেখে যাওয়ার ব্যাপারে জানতে চাইলে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুকুদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে দুজনই ফোন রিসিভ করেননি। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে দ্রুত বিদেশ পাঠানোর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে গণ অনশন করেছে জেলা ও মহানগর বিএনপি। শনিবার সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর ও রেজিস্ট্রারি মাঠে জেলা বিএনপি এ কর্মসূচি পালন করে। অনশন চলাকালে বিএনপির নেতারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন জীবন মৃত্যুর সঙ্গে লড়ছেন। তার অবস্থা খুবই সংকটাপন্ন। চিকিৎসকরা বলছেন তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন। বিদেশে নিয়ে চিকিৎসা করালে তিনি সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু সরকার খালেদা জিয়াকে বিদেশ নিতে দিচ্ছে না। অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ নিয়ে চিকিৎসার অনুমতি দেওয়া না হলে রাজপথে কঠোর আন্দোলন ছাড়া বিএনপির নেতাকর্মীদের সামনে কোনো বিকল্প পথ থাকবে না। মহানগর বিএনপির গণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পঙ্খী, সদস্য সচিব মিফতা সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েসলুদি, এমদাদ হোসেন চৌধুরী, জিয়াউল আরেফিন গনি জিল্লুর প্রমুখ। জেলা বিএনপির গণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের শামীম, সাবেক সহসভাপতি আশিক চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল ও এমরান আহমদ চৌধুরী প্রমুখ। অবশেষে করোনা মহামারীতে মৃত্যুশূন্য দিন দেখল বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গেল 24 ঘন্টায় এই ভাইরাসে দেশে কারো মৃত্যু হয়নি। গেল বছরের 18 মার্চ দেশে প্রথম করোনার প্রাণহানির পর ফাঁকে কয়েকদিন দেশ মৃত্যুহীন ছিল। কিন্তু ওই বছরের 4 এপ্রিল দুজনের মৃত্যুর মধ্য দিয়ে যে শোকের মিছিল শুরু হয় তা আর থামেনি। শেষ পর্যন্ত 1 বছর 7 মাস 16 দিন পর এমন সুখবর পেল বাংলাদেশ। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 24 ঘন্টায় 14,891 জনের নমুনা সংগ্রহ করা হয় আর পরীক্ষা করা হয় 15,160টি নমুনা। এতে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন 178 জন। ফলে করোনা রোগীর সংখ্যা বেড়েছে 15,73,889 জন। এর মধ্যে মারা গেছেন মোট 27,946 জন। মোট মৃতদের মধ্যে পুরুষ 17,887 জন ও নারী 10,059 জন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন 190 জন রোগী। ফলে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো 15,38,006 জনে। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 1.18%। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে 1,07,06,662 জনের। করোনা শনাক্তের শুরু থেকে এখন পর্যন্ত নতুন রোগী শনাক্তের হার 14.70%। বিশ্বে অর্ধকোটিরও বেশি প্রাণ কেড়ে নেওয়া করোনা ভাইরাস বাংলাদেশে প্রথম শনাক্ত হয় 2020 সালের 8 মার্চ আর দেশে প্রথম রোগীর মৃত্যু হয় ওই বছরের 18 মার্চ। এরপর ফাঁকে ফাঁকে মার্চের কয়েকদিন দেশ মৃত্যুহীন থাকলেও এপ্রিল থেকে এমন কোনো দিন যায়নি যেদিন করোনা কারো প্রাণ কাড়েনি। এমনকি ওই বছরের জুন থেকে অক্টোবর পর্যন্ত করোনায় মৃত্যুর বড় ধাক্কাও দেখা যায়। তবে করোনায় বড় ঢেউ দেখা যায় এবছরে মার্চ থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত। বিশেষ করে জুনের শেষ থেকে আগস্টের শেষ পর্যন্ত প্রতিদিন শতাধিক মৃত্যু হয়েছে। এর মধ্যে 5 ও 10 আগস্ট সর্বোচ্চ 264 জনের মৃত্যু হয়েছে। অক্টোবর থেকে করোনায় মৃতের সংখ্যা কমতে শুরু করেছে। সর্বশেষ গত শুক্রবার মৃত্যু হয়েছে 7 জনের। সিলেটে খেলার মাঠে আর মেলা দেখতে চান না ক্রীড়ামোদীরা। নগরীর উপশহর মাঠে চলমান বাণিজ্য মেলার মেয়াদ না বাড়িয়ে দ্রুত শেষ করার দাবিতে শনিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে উপশহরের সর্বস্তরের খেলোয়াড়বৃন্দ ব্যানারে মানববন্ধন হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, বাণিজ্য মেলার নামে প্রায় 9 মাস ধরে সিলেট নগরী উপশহর আই ব্লকের খেলার মাঠটি দখল করে রাখা হয়েছে। স্থানীয় লোকজন, খেলোয়াড় ও ক্রীড়া অনুরাগীরা বারবার মাঠটি খেলার জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি জানালেও প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি। উল্টো মেলার আয়োজকরা সময় বৃদ্ধির অপতৎপরতা চালাচ্ছে। বক্তারা সময় বৃদ্ধি না করে অতি দ্রুত মেলা শেষ করে মাঠটি খেলার জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান। বক্তারা বলেন, মেলা আয়োজনের ফলে মাঠটি খেলাধুলারও অনুপযুক্ত হয়ে পড়েছে। খোঁড়াখুড়ির কারণে মেলা শেষে মাঠটি
খানাখন্দে পরিণত হবে, ফলে মাঠে খেলাধুলা করা কষ্টসাধ্য হয়ে পড়বে। তাই এই মাঠ ভবিষ্যতে যাতে আর কোনো মেলার অনুমতি না দেওয়া হয় সে ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করা হয়। চলমান মেলার মেয়াদ বৃদ্ধি করা হলে আয়োজকরা আন্দোলনে নামারও হুমকি দেন। খেলার মাঠে যাতে কখনো মেলার আয়োজন না করা হয় এ ব্যাপারে ক্রীড়া অনুরাগীরা প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সিলেটে গেল 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আরও 3 জন রোগী শনাক্ত হয়েছেন। 534 জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। নমুনা পরীক্ষায় আক্রান্তের শনাক্তের হার 0.56%। আর একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন 8 জন। তবে একই সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি। শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় স্বাক্ষরিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে জানানো হয়, নতুন 3 জন সহ সিলেট বিভাগে আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 54,943 জনে। এর মধ্যে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 4,855 জন সহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা 33,871 জন। এছাড়া সুনামগঞ্জে 6,245, মৌলভীবাজারের 8,171 জন ও হবিগঞ্জে 6,656 জন। এছাড়া এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন 49,266 জন। বিভাগে মারা যাওয়া 1,180 জনের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 118 জন। বাকিদের মধ্যে সিলেট জেলায় 868, সুনামগঞ্জে 74, মৌলভীবাজারে 72 ও হবিগঞ্জে 48 জন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাহরাইন শাখা। শুক্রবার স্থানীয় সময় রাত 8টায় দেশটির রাজধানী মানামার একটি রেস্টুরেন্টে এই মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ মুস্তাক আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব দিদারুল আলম সোহাগ ও সদস্য মুস্তাফিজুর রহমান জুয়েলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন বিএনপি সিনিয়র সহসভাপতি ও বাহরাইন যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি আকবর হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন বিএনপি উপদেষ্টা ইউসুফ হোসেন সেলিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন হাসানুল হক চুন্নু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম আকন, আক্তারুজ্জামান, এ বি জালালউদ্দিন, সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী, সুলতান হাওলাদার, শফিকুর রহমান শফিক, সেলিম হোসেন, শাহ আলম সদাগর, জিয়া আল মামুন, তৌহিদুল ইসলাম সহ আরও অনেকে। মিলাদ মাহফিলের আগে বক্তারা বলেন, করোনা পরবর্তী নানা জটিলতায় পুরনো রোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। আল্লাহর অশেষ মেহেরবানিতে খালেদা জিয়া করোনা থেকে মুক্তি পেয়েছেন, কিন্তু দীর্ঘ 4 বছর কারাবন্দী থাকা ও সুচিকিৎসার অভাবে তিনি নানা জটিলতায় ভুগছেন। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে অতি দ্রুত বিদেশ পাঠানো প্রয়োজন। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও শারীরিক সুস্থতা ও রোগ মুক্তি কামনা করে মুনাজাত পরিচালনা করেন মাওলানা আহসান আহমেদ। এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। পরবর্তীতে প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।